হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে, ঘটনাগুলি কিন্তু বেশ ভয়ের। এবং ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো, তাদেরকে বলবো ঘটনাগুলি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এবং তোমরাও যদি চাও আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আজকের যে ঘটনাগুলি আছে বেশ ভয়ের এবং বাগনানের কবরস্থানের একটি ঘটনা আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে কেন্দ্র করে, এবং আরেকটি যে ঘটনা আছে বাংলাদেশের ঘটনা। আমি চলে যাব প্রথম ঘটনায়। প্রথম যে ঘটনাটি আছে লিখেছে আদিবা ইকরাম। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ব। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটি ঘটেছে বাড়িয়াতে আকরা থানায় গ্রাম নামে একটি জায়গায়। আমি এখন যে বাসায় থাকি সেই ভাবির ছোট ভাইয়ের সাথে ঘটে গেছে ভয়ানক ঘটনাটি। তার ভাইয়ের নাম আলিমান, বয়স 12 বছর ছিল। ভাবির বাবা মাছ ধরতেন। আলামিন ও বাবার মতো মাছের নেশা ছিল। ও মাছ ধরতে গেলে নাকি অল্প সময়ের মধ্যে ব্যাগ ভর্তি মাছ নিয়ে আসত। সবাই বলতো ওর মাছের রাশি। একদিন ঠিক দুপুরবেলা আলামিন তার মাকে বলে যায়, আমি পুকুরে গেলাম মাছ ধরতে। আলামিনের মা তেমন কিছু বলল না, কারণ বাড়ির সবাই জানে যে আলামিন সব সময় মাছ ধরে আনে। আলামিন একটা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে বিলের মাঝখানে পুকুরের কাছে চলে এলো। ওপর থেকে দেখা যাচ্ছে পুকুরের পানি অনেক কম, অনেক মাছ লাফালাফি করছে। আলামিন আর সময় নষ্ট না করে পুকুরে নেমে গেল। কই, শোল, শিং আরও কিছু ছোট মাছ ছিল। প্রায় ঘন্টা খানেক মাছ ধরার পর ব্যাগটা প্রায় ভরে গেছে। আলামিন ভাবছে আজকের জন্য ইনহাফ, পরিমাণ মাছ ধরে ফেলেছে, এবার বাড়ি চাই। মাছের ব্যাগটা নিয়ে পুকুরের ওপরে পাড়ে উঠতেই ওর চোখ যায় পাশের একটা ক্ষেতের দিকে। পুকুরের এক পাশেই ছিল একটা কবরস্থান। সেই কবরস্থানের পাশেই ছিল ফসলের জমি। একটা মরিচ বুনছে পুরো ক্ষেতটাতে। মরিচগুলো খুব সুন্দর লাল হয়ে আছে, কিন্তু সেই মরিচ খেতে একটা কালো ছাগল, আর সেই ছাগলটা মরিচ গাছগুলো সব নষ্ট করে দিচ্ছে। আলামিন একটু দূর থেকে কয়েকবার হাত নাড়িয়ে গলা চিল্লালো যাতে চলে যায় ছাগলটি। সে তাড়াতে চাইছিল, কিন্তু ছাগলটি শুনছেই না। আলামিন একটা মাটির চাকা নিয়ে ছাগলটাকে ঢিল মারল, আর ঢিলটা ছাগলের পেটে গিয়ে লাগে। ছাগলটা ব্যথা পেয়ে চিৎকার দিয়ে ওঠে। আলামিন ছাগলটার দিকে তাকিয়ে আছে। ঢিলটা ছাগলের গায়ে লাগার পর কয়েক সেকেন্ডের মধ্যে ছাগলটা গায়েব হয়ে গেল। আলামিন একটু ভয় পেয়ে গেল। মনকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, হয়তো ব্যথা পেয়ে দৌড়ে চলে গেছে, আমি দেখতে পাইনি। এই বলে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু আলামিনের পা সামনের দিকে আগাতেই পারছে না। মনে হচ্ছে পা ধরে কেউ টেনে আবার সেই পুকুরের দিকে নিয়ে যাচ্ছে। শরীরের সমস্ত শক্তি দিয়েও পাটা বাড়ির দিকে নিয়ে যেতে পারছে না। নিজের সাথে যুদ্ধ করে এক পর্যায়ে হেরে যায়। বাধ্য হয়ে আবার সেই পুকুরে নেমে গেল। পুকুরে নামতেই কাদায় পা দুটো তলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কে যেন পা ধরে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। চারপাশ ধরে রাখার মতো কিছুই নেই, কাদা ছাড়া। কাউকে যে ডাকবে তেমন কেউ নেই। তাও 2-3 বার ডাক দিয়েছিল, কেউ আছেন, আমাকে একটু ওপর উঠতে সাহায্য করুন। কোনো সাড়া শব্দ নেই। কাদায় তলিয়ে যাচ্ছে পুরো শরীর। কাদার সাথে এভাবে যুদ্ধ করতে প্রায় 30 মিনিট পার হয়ে গেল। আলামিনের কাছে এখন মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক। কাদাগুলো ও এখন আর ওর পা ধরে টানছে না। হামাগুড়ি দিয়ে আলামিন ওপরে উঠে আসে। শরীর বিন্দুমাত্র শক্তি আর অবশিষ্ট নেই। মাছের ব্যাগটা অনেক ভারী মনে হচ্ছে, তবু অনেক কষ্টে ব্যাগটাকে হাতে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে। কিছু দূরে যেতেই, সামনে তাকাতেই অবাক হয়ে গেল।
সেই কালো ছাগলটা রাস্তায় শুয়ে কুংড়াচ্ছে। আলামিন ভাবল ছাগলটা অসুস্থ হয়ে গেছে মনে হয়। কাছে গিয়ে ছাগলটা ধরতে যাবে, এমন সময় ছাগল উধাও হয়ে গেল। আলামিনের বুকটা কেঁপে উঠল। এমনটা কি করে হয়, কিভাবেই সম্ভব? ছাগলের কথা ভাবতে ভাবতে আবারও হাঁটা শুরু করলো আলামিন। এবারও একই জিনিস দেখল। আবার হাত দিয়ে ধরতে যায়, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। এভাবে কিছুক্ষণ পার হয়। আলামিনের সামনের দিকে এগিয়ে যাবেই পরক্ষণে ছাগলটা একটা কুকুরে পরিণত হয়ে যায়। আলামিন এবার অনেক ভয় পেয়ে যায়। কোনো দিকে না তাকিয়ে একটা দৌড় দেয় এবং কোনো রকমে সে বাড়ির সামনে গিয়ে পৌঁছায় এবং বাড়ির সকলকে এই ঘটনাটি খুলে বলে। বাড়ির সকলে বলে যে ওটা কোনো ছাগল ছিল না, ওটা জিন ছিল। সে ছাগলের বেছে মরিচ খাচ্ছিল। তখন আলামিন সেই মাটির ঢিল দিয়ে তাকে আঘাত করে, তাই আলামিনের ক্ষতির জন্য সে এসছিল। কিন্তু যেহেতু অনেক জিন আছে যারা মাছ পছন্দ করে না, যেহেতু আলামিনের হাতে মাছের ব্যাগ ছিল, তাই সেই জিন আলামিনের কোনো ক্ষতি করতে পারেনি। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো যে তোমরা যদি মনে করো আমাকে ঘটনা পাঠাবে, অবশ্যই কিন্তু আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। ঘটনা লিখতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি ইমেল আইডি দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখতে পারো। অথবা তোমরা যদি মনে করো আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনা লিখে পাঠাবে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। অনেকেই আছো যারা আমাকে হোয়াটসঅ্যাপে ঘটনা লিখে পাঠায়, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি অনেক সময় ব্যস্ত থাকি, তাই তোমাদের SMS দেখতে পারি না। তবে আমি রাতের বেলা প্রতিদিন আমি কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে দেওয়া আছে সেটা আমি চেক করি, এবং যখনই আমি তোমাদের কোনো রকম SMS দেখি বা কোনো রকম কোনো ঘটনা দেখি, আমি অবশ্যই সেই ঘটনাটা পড়ি এবং পড়ার পরে যদি মনে হয় যে না এই ঘটনাটা পড়ে শোনানো যাবে, তখন কিন্তু আমি চেষ্টা করি যাতে ঘটনাটা আমি পড়ে শোনাতে পারি। কেমন লাগলো প্রথম ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। আজকের মিডিলে একটা ঘটনা আছে ছোট্ট, তারপরে চলে যাব বড় একটি ঘটনা আছে, সেটা হচ্ছে বাগনানের ঘটনা। সেই ঘটনাটাও বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের, তোমাদের আশা করব বেশ ভয় লাগবে। তার আগে চলে যাচ্ছে একটা ছোট্ট ঘটনায়, সেই ঘটনাটিও বেশ অদ্ভুত, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। যিনি ঘটনাটা লিখেছে তিনি তার নাম উল্লেখ করেনি, তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। আজ যে ঘটনাটি বলবো সেটি আমার এক নানার সাথে ঘটে যাওয়া ঘটনা। উনি যেভাবে আমাকে বলেন আমি ঠিক সেই রকমভাবেই বলার চেষ্টা করব। সময়টা ছিল 1995 সালের দিকে। আমার নানা ছিল একজন সাহসী লোক। উনি খুব সহজ সরল প্রকৃতির ছিলেন। গ্রামের মানুষ ছিল তো, কৃষিকাজ করতেন। ধানের জমি নিয়ে পড়ে থাকা ছিল গ্রামের সাধারণ মানুষের কাজ এবং তাদের প্রধান জীবিকা। আমার নানা ছিল অল্প বয়সী একজন যুবক, 20 বছর এমন হবে। এই বয়সে ছিল নানা কৃষিকাজে পারদর্শী। তো প্রতিদিন তিনি ধানের ক্ষেতে ধান লাগানোর আগে ক্ষেতে পানি দিয়ে পরিপূর্ণ করে রাখেন। প্রতিদিনের মতো সেই দিন নানা তার ছোট ভাইকে বলে যে আবুল তুই আজকে আমার সাথে যাবি, ক্ষেতে পানি দেওয়া শেষ করে দুলা মাছ মায়েরা দিয়ে আনবো। এইভাবেই আবুল ভাবে যে ঠিক আছে আজকে যাওয়া যাক মাছ ধরতে। এই বলে দুজন তাদের রুমে ঘুমিয়ে যায়। কিন্তু আমার নানা জানতো না যে তার জন্য ভোরটা তার জীবনে কাল হয়ে দাঁড়াবে। আমার নানা আবুলকে বলেছিল ভোরবেলা ঘুম থেকে ডাকতে। ঠিক সেই সময় আমার নানা দেখে যে কেউ তাকে জানলা দিয়ে ডাকছে। তখন রাত নাকি আনুমানিক 3টে হবে। হঠাৎ তার দরজার সামনে ডাকছে, ভাই ও ভাই যাবা না, রাত পোয়ালো গো। 2টা ডাক দেওয়ার সাথে সাথেই আমার নানা উঠে গেলেন। তারপর জাল আর পানি সেচের জিনিস নিয়ে তিনি বেরিয়ে গেলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, তিনি যখন ঘর থেকে বেরোয় তখন আবুলকে তিনি দেখতে পায় না। তিনি অনেকটা এগিয়ে যাওয়ার পরে তিনি খেয়াল করেন যে তার পেছন পেছন আবুল তার সাথে সাথে আসছে। তিনি আবুলকে দেখে যে বলে যে কিরে তুই এত দূরে কেন, তুই আমার কাছে আয়। আবুল কোনো কথা বলে না। সে নানার পেছন পেছন জমির খাল ধরে হাঁটতে থাকে। একটা সময় নানা বুঝতে পারে যে তিনি কোনো পেতাত্তার মানে কোনো জিনের পাল্লায় পড়ে গেছে। তিনি কোনো রকম কথা না বলে বুকে সাহস নিয়ে একা একা এগোতে থাকে।
তিনি খেয়াল করে তিনি যত জোরে হাঁটছে আবুল তার পেছনে তত তাড়াতাড়ি আসছে। নানা একটা সময় নিজের মাথার বুদ্ধি কাটিয়ে তিনি এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে পড়ে এবং পেছন দিকে তাকিয়ে দেখে আবুল নেই। নানা বুকে সাহস নিয়ে মন্ত্র পড়তে পড়তে তিনি বাড়ির উদ্দেশ্যে দৌড় দেয় এবং যেহেতু আমার নানার হাতে একটা ছিপ ছিল এবং বড়শি ছিল যেটা মন্ত্রোচ্চারিত ছিল, সেটার কারণে সেই আবুল নামে যে প্রেতাত্মা বা যে জিন এসছিল সে আমার নানার কোনো রকম কোনো ক্ষতি করতে পারেনি। এবং আমার নানা যখন বাসায় যায় এবং যখন গিয়ে ঘড়ি দেখে তখন ঘড়িতে তখন বাজে রাত 1টা বাজে। এবং পরে আবুল যখন আসে আমার নানা বলে, কিরে তুই আমাকে কি ডাকতে এসেছিলিস? তখন আবুল বলে যে না, আমি তো আসিনি। তখন আমার নানা যে ভাবেছে, আমার নানা যেটা ভেবেছিল সেটাই ঠিক হয়ে যায়। এরপরে নানা কখনোই ভোরবেলাতে কখনো মাছ ধরতে যায়নি। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম দুটি ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো আজকের এপিসোডগুলো অনেকটাই অন্যরকম হবে। যেহেতু একটা মিডিলে ছোট্ট ঘটনা ছিল সেটা আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম। ঘটনাটা অনেক দিন ধরেই ছিল, তাই চাইছিলাম তোমাদেরকে শোনানোর জন্য, তাই শুনিয়ে দিলাম। চলে যাব আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে, বেশ কিন্তু অদ্ভুত বাগনানের ঘটনা। এবং আমি যখন ঘটনাটা পড়ছিলাম আমার বেশ অদ্ভুত লাগছিল। আশা করব তোমরা ঘটনাটা যখন শুনবে তোমাদেরও বেশ অদ্ভুত লাগবে এবং বেশ ভয় লাগবে। এবং বলে রাখি, তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা আমাকে সেখানে ঘটনা লিখে পাঠিয়ে পারো। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিয়ে আশা করব গল্প কথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নেবে। আমরা কোনো রকম কুসংস্কার ছড়াই না কোনো জায়গার বিষয়। তবুও যদি কারোর মনে কোনো রকম কুসংস্কার বা কোনো কিছু থেকে থাকে বা কোনো রকম প্রশ্ন থেকে থাকে গল্প কথার বিরুদ্ধে বা গল্প কথার কাছে, অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি সেটা অবশ্যই পড়বো এবং যদি সহমত পোষণ করি তাহলে অবশ্যই কিন্তু আমি সেটা পাল্টানোর চেষ্টা করব। চলে যাচ্ছি আজকের তৃতীয় নম্বর ঘটনায়। আজকের তৃতীয় নম্বর যে ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত। আশা করব তোমাদের বেশ অদ্ভুত লাগবে এবং বেশ ভয় লাগবে। আজকে যে তৃতীয় ঘটনাটি আছে লিখেছে অভিজিৎ পাঞ্জা এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। আমার বাবারা 7 ভাই। বাবা সবার বড়, মারা গেছেন 2009 সালের অক্টোবর মাসে 61 বছর বয়সে। আমার ঠাকুমা এখনো জীবিত, বয়স 84 বছর। বাবার মুখে ভূতের গল্প শোনার আবদারে যখন প্রথম ওই সত্য ঘটনাটি শুনি তখন আমি বেশ ছোট, কিন্তু আমার শিশু মনে ওই ঘটনার এতটাই প্রভাব পড়েছিল যে পরবর্তীকালে অন্য কাকা আর ঠাকুমার থেকে আমি এটা আরও কয়েকবার শুনেছি। আমার কাকা বিজয়ন্ত প্লাজা এই বছর কলকাতা পুলিশের লর্ড সিনা রোডের শাখা থেকে অবসর নিয়েছেন। ঘটনাটি 1970 সালের। কাকার বয়স তখন 16-17। শুনেছি কাকাদের মধ্যে সবচেয়ে বেশি ডান পিঠে ছিলেন উনি। আমাদের গ্রামের বাড়ি বাগনান থেকে 12 কিলোমিটার দূরে চাকুর গ্রামে। তখন দাদু ঠাকুমা বাবা কাকারা সবাই গ্রামের মাটির দোতলা বাড়িতে থাকতেন। চাকুরে তখন পাঁজাপাড়া, গুলোইপাড়া আর একটু দূরে একটা মুসলিমদের পাড়া ছিল। হিন্দুদের কেউ মারা গেলে গ্রামে ঢোকার ঠিক সামনে একটি মাঠ, যেটা শ্মশান ছিল তখন, এখনো আছে। আমাদের সব জ্ঞাতিদের ওখানেই কাঠের চিতায় সৎকার করা হয়। আর মুসলিমদের কবরস্থান ছিল একটু দূরে মুকুন দিঘির পোলের কাছে। কাকার এক মুসলিম বন্ধুর কোনো এক আত্মীয়র মৃত্যুর পর তাদের বাড়ির বাকি সদস্যের সাথে কাকাও গিয়েছিল মুকুন দিঘির কবরস্থানে। সময়টা ছিল শীতকালের সন্ধে। গ্রামে তখন বিদ্যুৎ ছিল না। বাবা, মেজো আর সেজো কাকা পড়াশোনা শেষ করে শুয়ে পড়েছেন। ঠাকুমা জেগে নেন কাকার অপেক্ষায়। একটু বেশি রাতে কাকা ফিরে সেদিন নিজের খাবারটা ছাড়াও বাকি বেঁচে থাকা সমস্ত খাবার চেটে পুটে খেয়ে নেয়। পরের দিন সকাল থেকে বিভিন্ন অদ্ভুত কার্যকলাপ করতে থাকে কাকা। যেমন হঠাৎ হঠাৎ চিৎকার করে কেটে ওঠা, কখনো বিড়বিড় করে বকা,
কখনো ভয়ঙ্কর হিংস্র হয়ে ওঠে, বাকিদের আক্রমণ করা, আবার কখনো ঘন্টার পর ঘন্টা একবারে শান্ত হয়ে চুপ করে বসে থাকা। সবচেয়ে অস্বাভাবিক ছিল খাওয়া। সময়ের আগেই গোটা পরিবারের জন্য রান্না করা ভাত তরকারি একাই নাকি খেয়ে ফেলতেন। কাউকে চিনতেও পারছিলেন না সেই সময়। প্রথমে গ্রামে ডাক্তার দেখেন, তারপর ওঝা এসে গা ছেড়ে মন্ত্রোচ্চারণ ইত্যাদি করেও কিছু কাজ হয়নি। বেশ কিছুদিন একটা আলাদা ঘরে বন্ধ অবস্থায় কাকাকে রেখে দেওয়া হয়। এরপর পরিবারের বাকি সকলকে কাছে ব্যাপারটা জানাজানি হয়। তখন বাবার মেসোমশাই দাদুকে বলেন যে উনি এক তান্ত্রিকের কথা জানেন, যিনি তারাপীঠে শ্মশান জাগিয়ে তন্ত্র সাধনা করেন। দাদু আর বাবার মেসোমশাই কাকার কুষ্টি নিয়ে তারাপীঠে যান এবং ওই তান্ত্রিকের সাথে দেখা করেন। উনি সব শুনে নিজ গুণে তন্ত্র সাধনার মাধ্যমে এর সমাধান করতে সচেষ্ট হন এবং প্রতিশ্রুতি দেন। তিনি এও বলেন, এর থেকে নিস্তার পাওয়া খুবই কঠিন, কিন্তু যদি সেটা সম্ভব করা যায় তারপর নাকি সেই মানুষ দীর্ঘায়ু হয় এবং সামাজিক প্রতিপত্তি লাভ করে। বাবার মুখে শোনা তখন আমাদের গ্রামের বাড়ির সামনে কাঁচা রাস্তায় গাড়ি ঢুকতো না, তাই গ্রামের কিছু শক্তিশালী মানুষ মিলে কাকাকে বেঁধে বড় রাস্তা অবধি নিয়ে গিয়ে গাড়িতে তোলেন। কাকাকে তারাপীঠে নিয়ে যাওয়া হয়। অন্য গাড়িতে আমার দাদু, মেসো দাদু, ঠাকুমারা আছেন। রাত্রেবেলা তারাপীঠের মহাশ্মশানের যজ্ঞ হয় এবং সেখানেই তান্ত্রিকের সামনে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর কাকার শরীর থেকে এক ভারী গম্ভীর কণ্ঠস্বর শুনতে পাওয়া যায় তার নিজ কবরস্থানের কথা। কি অন্যায় করেছে কাকা জানতে চাইলে সেই অচেনা কণ্ঠ জানায়, মুসলমান বিধবার মানসিক করা জীবিককে হত্যা করে তারা। কয়েকজন মিলে কবরস্থানে বসে ভোজের আয়োজন করেছিল এবং রান্না করে প্রথম আগে মাংস কাকা খেয়েছিল এবং অশুভ জিনের অতৃপ্ত আত্মা এখন বিরাজ করছে ওর শরীরে। এর প্রতিকার কিভাবে সম্ভব সেটা জানতে চাইলে ওই অচেনা কণ্ঠ জানায়, মুকুন্দ দিঘির কবরস্থানের শেষ কবরের মাটি সারা শরীরে মাখিয়ে ওকে নদীতে স্নান করতে হবে এবং স্নানের পর একটা বড় সাদা মোড়ক ওই কবরস্থানে ছেড়ে দিতে হবে। আগামী 1 বছর ওই কবরস্থানের ত্রিসীমানায় ওর অস্তিত্ব আর হাজির করা যাবে না। এগুলো বলে কাকা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে প্রায় 3 ঘন্টা পর এই সম্পূর্ণ ঘটনাটি ঘটে আমার ওই 2 দাদু এবং ঠাকুমার উপস্থিতিতে। এরপর তান্ত্রিক বাবার কথা মতো সমস্ত কাজ অক্ষরে অক্ষরে পালন করার পর কাকাকে পাঠিয়ে দেওয়া হয় গোয়ালাইয়ের আমাদের এক নিকটিত বাড়িতে। বর্তমানে ফিরে আসি এবং আমাদের মতোই সব কাকাদের হাওড়া শহরে নিজ নিজ আলাদা বাড়ি পায়, সকলের কেন্দ্র অথবা রাজ্য সরকার চাকরি করছে। সত্যি বলতে সেদিন আমার কাকা সেইখানে গিয়ে সে মোড়ক দিয়ে আসার পরে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যায় এবং তারপরে এমন কোনো অদ্ভুত ঘটনা আর ঘটেনি। এটাই ছিল ঘটনা। আজকে যে প্রথম ঘটনাটি এবং দ্বিতীয় এবং তৃতীয় যে ঘটনাটি ছিল অদ্ভুত ছিল এবং আশা করব তোমাদেরও বেশ ভয় লেগেছে। এবং আগের দিন যে এপিসোডটা ছিল তারাপীঠের ঘটনাটা তোমরা যারা শোনোনি অবশ্যই কিন্তু সেই শ্মশান জাগানো অ্যাকচুয়ালি সত্যি বলতে তারাপীঠে যে শ্মশান জাগানো হয় এই বিষয়ে যদি কারো জানা না থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আগের এপিসোডটা অবশ্যই শুনে আসো, যেটা তারাপীঠের এপিসোডটা আছে। তোমরা সেখানে যদি শুনতে চাও যে তারাপীঠের বিষয়ে কোনো কিছু তাহলে অবশ্যই শুনে আসো। সেখানে জানানো হয়েছে যে কীভাবে শ্মশান জাগানো হয়। এবং সত্যি বলতে আমি নিজে তারাপীঠে গেছি, যেটা আগের দিন বলেছি তোমাদেরকে, এবং আমি নিজে জানি যে সত্যি এরকম তারাপীঠ মহাশ্মশানে এমন অনেক কিছু হয় যেগুলো নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাস করা একদমই অসম্ভব। কারণ আমি যখন ফার্স্ট টাইম তারাপীঠে যাই, আমি যখন ফার্স্ট টাইম দেখি নিজের চোখের সামনে অনেক কিছু, তখন কিন্তু আমি বিশ্বাস করি যে না সত্যি আমরা যে জগতে বাস করি সেই জগতের পেছনেও বা সেই জগতের সামনেও আর একটা অন্য জগৎ আছে, যে জগৎটাকে আমরা কখনোই নিজেরা দেখতে পারি না। চলে যাব আজকে লাস্ট ঘটনা। এবং আজকে যে লাস্ট ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত এবং একটা প্যাথেটিক ঘটনা। সেই ঘটনাটা বোঝার জন্য কিন্তু একটুখানি মন দিয়ে ঘটনাটি শুনতে হবে। তোমরা যদি মন দিয়ে ঘটনাটি শোনো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ঘটনাটির মানে এবং ঘটনাটির পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে। আশা করব তোমাদেরও ঘটনাটা বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি আজকের লাস্ট ঘটনায়, সেটাও বেশ অদ্ভুত।
আজকে যে লাস্টে যে ঘটনাটি আছে লিখেছে মেহবির হোসেন, তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটি আমার খালাতো ভাইয়ের সাথে ঘটেছে, তো তার মতো করেই আমি ঘটনাটি শেয়ার করছি। একদম সত্যি ঘটনা। আমার নাম রোহান, আমার বাসা খুলনায়। কাশীপুর এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা। আশা করি সবাই ভালো আছেন। ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা। আমি তখন অনেক ছোট। যখন ঘটনাটি ঘটে, আমার বাবা অনেক ধার্মিক মানুষ ছিলেন ছোটবেলা থেকেই। প্রতিদিনই নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং রাত জেগে তালাওয়াত করতেন। একদিন বাবা কোরআন তালাওয়াত করছেন। হঠাৎ তিনি অনুভব করেন যে পুরো রুমটা সুন্দর আতরের গন্ধে ভরে গেছে। আতরের গন্ধটা অনেক তীব্র এবং ধীরে ধীরে আরো বাড়ছে। হঠাৎ করেই কারেন্ট চলে যায়। বাবা মোম জ্বালিয়ে তেলাওয়াতের মগ্ন ছিলেন। তিনি তখন দরজা খুলে যাওয়ার শব্দ পায়। তিনি পেছন দিকে দেখতে পান যে সাদা কাপড় পরে একটি মেয়ে আসছে এবং অনেক সুন্দর বাবার ভাষ্য মতে। মেয়েটি জায়নামাজের পাশে বসে এবং বাবাকে বলে, আপনার কণ্ঠস্বর অনেক সুন্দর। মেয়েটিকে দেখে বাবা অত্যন্ত ভয় পান এবং দৌড়ে পাশের রুমে এসে আবার দিদার কাছে এসে অজ্ঞান হয়ে যায়। সেদিন রাতে বাবা আর নামাজ পড়ে না, দাদির পাশে ঘুমিয়ে রাত পার করেন এবং এরপর বাবা যেদিনই তালাওয়াত করতেন সেদিন মেয়েটি আসত এবং ফলে বাবা অনেক ভয় পেতেন, যার ফলে দাদি বাবাকে এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুরের কাছে জিন ছিল। হুজুর জিনের মাধ্যমে জানতে পারেন যে মেয়েটি আসত সে পড়ি সম্প্রদায়ের ছিল। সে বাবাকে পছন্দ করত, বাবার তেলাওয়াতে অনেক পছন্দ করত সে, কিন্তু সে বাবার কোনো ক্ষতি করত না। হুজুর দাদিকে বলল বাবাকে বিয়ে করিয়ে দিতে। যেই ভাবা সেই কাজ, বাবাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। বিয়ের কাহিনীটি ভিন্ন ছিল। আমাদের ঘরে একটা বড় টাইপের কাঁঠাল টাইপের মাটির ব্যাংক ছিল। প্রায় হতো কি ব্যাংকে পয়সা ফেলার শব্দ হতো। এতে বাবা একটু চিন্তিত হলেন। এমনকি বিছানার নিচ থেকেও কুটকুট শব্দ হতো, যার ফলে বাবা বিছানা থেকে নেমে বিছানার নিচে কি আছে দেখার জন্য চেক করলেন। তিনি বিছানার নিচে উকি দিয়ে সেখানে দেখতে পেলেন একটা মেয়ে বসে আছে, বাবার দিকে তাকিয়ে আছে এবং হাতে একটি সাপ রয়েছে। সেটি দেখা মাত্রই বাবা অনেক ভয় পেয়ে যান। একটি মেয়ে বিছানার নিচে, হাতে একটি সাপ, এবং মেয়েটি সাপ বাবার গায়ে ছুঁড়ে মারে। ওই সাপটি বাবার হাতে কামড়ে দেয়। পরবর্তীতে বাবার পুরো শরীর নীল হয়ে যায় এবং ওঝা ডাকিয়ে এসে সাপের বিষ নামানো হয়। ওঝা বাবাকে একটা তাবিজ দেয়। এরপর তেমন আর কিছু হয়নি। বাবা তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। কিছুদিন পর সেখানে গিয়ে একদিন পুকুরে গোসল করতে গিয়ে বাবা হাতের তাবিজটি হারিয়ে ফেলেন। বাসায় এসে তিনি লক্ষ্য করেন তার হাতের তাবিজটি হারিয়ে গেছে। সেদিন রাতে বাবা রাতের খাবার শেষ করে যখন শুয়েছিলেন তখন হালকা তন্দ্রা এসেছে। তিনি লক্ষ্য করেন একটা বোরখা পরা মহিলা বাবার একদম মুখের ওপর শূন্যে ভেসে আছে। সেটা দেখা মাত্রই মহিলাটি বাবার গলা চেপে ধরেন এবং বাবা গোঙাচ্ছিলেন। এমন সময় আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু বাবাকে ধাক্কা দিতেই সেটা গায়েব হয়ে যায়। পরের দিন উঠে নানিকে ব্যাপারটি জানানো হয়। নানি বাবাকে বলেন, তুমি মেয়েটিকে আসলে তাকে বলবে তোমার বউ আছে, সংসার আছে, তুমি তার সাথে যেতে চাও না, সে যেন চলে যায়। আমাদের নানার বাড়ির অনেক বড় বাগান ছিল। বাবা ওই দিন বিকেলে বাগানের দিকে যান। তখন ফলের মৌসুম ছিল। বাগানের দিকে গিয়ে ভেতরের অনেক দূরে দেখতে পান সাদা কাপড় পরে একটা মেয়ে ভেসে ভেসে আসছে। বাবার কাছে এসে মেয়েটি বাবাকে বলে, আমি তোমাকে আমার দেশে নিয়ে যেতে চাই। তখন বাবা নানির কথাগুলো মেয়েটিকে বলে যে তার সংসার আছে, তার স্ত্রী আছে, তাকে যেন ছেড়ে দেয়। যার ফলে মেয়েটি বাবার দিকে ক্ষিপ্ত হয়ে বাবাকে সজোরে আঘাত করে। সেখানে বাবা জ্ঞান হারিয়ে ফেলে। বাবাকে খুঁজে না পাওয়ায় মামারা বাবাকে খুঁজতে গিয়ে বাবাকে বাগানে মাটিতে পড়ে থাকতে দেখেন এবং ধরে নিয়ে আসে। ওই দিন বাবাকে নানি বাড়ির এলাকায় অনেক বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়।
হুজুর বাবাকে দেখে আসেন এবং বলেন যে ওই মেয়েটি বাবাকে অনেক পছন্দ করে এবং বাবাকে নিয়ে যেতে চায়, যার কারণে বাবা যখন বিয়ে করেছে সেটা জানতে পারে তখন সে বাবাকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে থাকে। এমনকি সেদিন বিছানার নিচে সাপটি বাবার গায়ে ছুঁড়ে মেরেছিল, বাবাকে মেরে ফেলার জন্যই সেটা করেছিল। হুজুর বলল একটি তাবিজ এবং পানি পোড়া দিয়ে গোসল দিয়ে এটি থেকে রেওয়াই পাওয়া যাবে। যেন 7 ঘাটের পানি, গোলাপ জল, হুজুরের পানি পড়ে সব কিছু ঠিক করা হলো এবং পানির চামড়া দিয়ে তাবিজটি লিখে সেই তাবিজ ব্যবহার করতে দিলে পরবর্তীতে বাবা সেই জিনিসগুলো ব্যবহার করে এবং আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। এরপর অনেক দিন বাবাকে স্বপ্ন দেখানো হয় সেই ব্যাংকটি ভাঙার জন্য। পরের দিন বাবা, আমি তখন যথেষ্ট বড় হয়েছি, আম্মু সবার সামনে ব্যাংকটি ভাঙতে থাকেন। যখন ভাঙা হয় তখন অনেক পুরনো সময়ের কয়েন পাওয়া যায় এবং অনেক জিনিস পাওয়া যায় যে আগে যেগুলো আমরা দেখিনি। পরে বাবা জিনিসগুলো কোনো হুজুরকে দেখানো হয়, সেগুলো নিজের কাছে রেখে দেন এবং এটাই ছিল ঘটনা। আজকের কিন্তু সবকটা ঘটনাই বেশ অদ্ভুত ছিল এবং বেশ ভয়ের ছিল। তোমাদের কেমন লাগলো আজকের এপিসোডের ঘটনাগুলো? আশা করব তোমাদের বেশ ভয় লেগেছে এবং বলতে চাই, তোমরা যদি গল্প কথায় ঘটনা লিখে পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। এবং আমরা দেখেছি যে গ্রামের দিকে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা কিন্তু সব সময় শোনা যায় এবং গ্রামের দিকেই এরকম অদ্ভুত ঘটনা বেশি ঘটে। তাই তোমরা যারা বাংলাদেশ থেকে শুনছো তাদেরকে বলবো আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা তোমরা আমাকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে দুটো লিঙ্কই দিয়ে রেখেছি। এবং বলে রাখি, একটা রিকোয়েস্ট তোমাদেরকে আমি সবসময় করি, প্লিজ এই রিকোয়েস্টটা তোমরা রাখো। তোমরা যারা যারা শেষ অবধি ঘটনা শুনেছো প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ অনেকটাই কমে যায়। তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, তোমরা লাইক আর কমেন্ট করতে ভুলো না, প্লিজ লাইক আর কমেন্টটা করে দিও। এবং যারা ফার্স্ট টাইম ঘটনা শুনছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো, কারণ অনেকেই আছো যারা ঘটনা শুনছো কিন্তু এখন অবধি গল্প কথাকে সাবস্ক্রাইব করোনি। অবশ্যই সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থেকো। এবং কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। অনেক ধন্যবাদ। আজকের 3টি নয় 4টি ঘটনা, কারণ এই প্রথম গল্প কথায় 4টি এপিসোড শোনানো হলো। আশা করবো তোমাদের বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আজকে 4টি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।